হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি আমার উপন্যাস যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে এর থেকে পরবর্তী কিছুটা অংশ আবার তোমাদের পড়ে শোনাচ্ছি। জিউরিক থেকে এখন আমরা বার্নে এসেছি। বার্ন সুইজারল্যান্ডের রাজধানী। 1983 সালে ইউনেস্কো বার্ন সিটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে। এছাড়া বার্নকে সিটি অফ ফাউন্টেনও বলা হয়, কারণ এখানে 100টারও বেশি জলপ্রপাত আছে। আমরা হোটেল বেলিভিউ প্যালেস বার্নে উঠেছি। সন্ধেবেলা আমরা হোটেল রেস্টুরেন্টে বসে আছি। রিক নিজের জন্য স্কচ, আমার জন্য এখানকার নামকরা ওয়াইন অর্ডার করেছে। হঠাৎ দেখলাম আমাদের থেকে কয়েকটা টেবিল পরে সেদিনের সেই বাঙালি ভদ্রলোক বসে আছেন। উনিও আমাকে দেখেছেন। উনি আমাকে দেখে হাত নাড়লেন, আমিও হাত নাড়লাম। রিক অত্যন্ত অবাক হয়ে জিজ্ঞেস করল, কে? ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। আমি রিকের সঙ্গে ওনার পরিচয় করিয়ে দিলাম। রিক রঞ্জয় সেন। আর ওনার দিকে তাকিয়ে বললাম, আমার হাজব্যান্ড ঋত্বিক রায়চৌধুরী। ভদ্রলোক রিকের সঙ্গে হ্যান্ডশেক করলেন, বললেন উনিও এই হোটেলেই উঠেছেন। আমি রিককে ওনার সম্বন্ধে সব বললাম। ওনার সঙ্গে আমার কোথায় পরিচয় হয়েছে তাও বললাম। উনি খুব সুন্দর গল্প বলেন। ওনার বিভিন্ন অভিজ্ঞতার কথা আমাকে বলেছেন। এই সমস্ত কথা আমি রিককে বললাম। রিক শুনল। রিকের মুখটা হঠাৎই খুব গম্ভীর হয়ে গেল। ভদ্রলোক হয়তো আমাদের সঙ্গে গল্প করবেন বলেই উঠে এসেছিলেন আমাদের টেবিলের কাছে। কিন্তু রিক ভদ্রলোকের সঙ্গে ভালো করে একটা কথাও বলল না। আমার খুব খারাপ লাগলো। ভদ্রলোক হয়তো বুঝতে পারলেন কিছু। আমাদের হ্যালো করে নিজের টেবিলে ফিরে গেলেন। রেস্টুরেন্টেও রিক খুব গম্ভীর হয়ে থাকলো। আমার সঙ্গে একটা কথাও বলল না। ডিনার শেষ করে আমরা রুমে চলে এলাম। রুমে ঢুকে রিক ওর জ্যাকেটটা খুলে বিছানার উপর প্রায় ছুঁড়ে ফেলে দিল। আমার সামনে এসে দাঁড়ালো। রিকের মুখটা লাল হয়ে গেছে। আমি অবাক হয়ে তাকিয়েছি রিকের দিকে। বোঝার চেষ্টা করছি হঠাৎ কি হলো রিকের। রিক 2 হাত দিয়ে আমার 2 বাহু ধরল, এত জোরে যে আমার খুব লাগলো। আমি মুখে কিছু বললাম না। অপলক চেয়ে রইলাম রিকের দিকে। রিক আমার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত কঠিন গলায় জিজ্ঞেস করল, হু ইজ দিস ম্যান আরাধনা? আমি অবাক চোখে তাকিয়ে আছি রিকের দিকে। বললাম, তোমায় তো আমি বলেছি রিক, জিউরিকের হোটেলে আলাপ হয়েছে ভদ্রলোকের সঙ্গে। রিক বলল, ও আচ্ছা, এই জন্যই রোজ সকালে আমি যখন ঘুমিয়ে থাকতাম তুমি ক্যাফেতে চলে যেতে, তাই না? লজ্জায় অপমানে আমার বুকের ভিতর দারুণ একটা কষ্ট হচ্ছে। কোনো রকমে বললাম, আসার মাত্র 2 দিন আগেই ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে রিক। আর 2 দিনের আলাপেই তুমি ওনার নাম ঠিকানা সব কিছু জেনে ফেললে, রাইট? আর এই 2 দিনেই উনি ওনার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তোমার সঙ্গে শেয়ার করে ফেললেন, কেমন? রিকের গলায় বিদ্রুপ। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে আছি রিকের দিকে। আমার কিছু বলার কোনো ভাষা নেই। বুকের ভিতর একটা তীব্র যন্ত্রণা অনুভব করছি। রিক এক টানে আমাকে ওর বুকে নিয়ে নিল। ইউ আর অনলি মাইন। সাপের মতো হিস হিস করে উঠল রিকের গলাটা। আমি ছাড়া অন্য কেউ তোমার দিকে চোখ তুলে তাকালেও আই উইল কিল দ্যাট। রিক একটা বাজে নোংরা ইংরেজি শব্দ ব্যবহার করল। 2 হাতে আমাকে কোলে তুলে নিল।
বিছানার উপর ছুঁড়ে ফেলল। আমার লাগলো, ভীষণ লাগলো। ঝাঁপিয়ে পড়ল আমার উপর। রিকের ভালোবাসা আজ আরো নির্মম, আরো নিষ্ঠুর হয়ে উঠল। রিক ঘুমোচ্ছে, আমি বিছানার উপর চুপ করে বসে আছি। কাল রাত থেকেই এভাবে বসে আছি। কাল সারা রাত ঘুমোতে পারিনি। রিক ঘুমিয়ে পড়ার পর থেকে আমি এভাবেই বসে আছি। প্রথম দিন থেকেই দেখেছি বিছানায় মানুষটা আর মানুষ থাকে না, একটা লোভী হিংস্র পশু হয়ে ওঠে। প্রথম দিন থেকেই রিক আমার উপর শারীরিক নির্যাতন করে চলেছে। আমি সেটাকে রিকের ভালোবাসার একটা দিক ভেবে মেনে নিয়েছি। অবশ্য মেনে নেওয়া ছাড়া আর তো কিছু করারও নেই আমার। আমি যন্ত্রণায় কুঁকড়ে গেছি, কিন্তু রিককে একটুও বুঝতে দিইনি, কোনো প্রতিবাদ করিনি। কিন্তু কাল রিক যেটা করলো সেটা আমি কেমন করে মেনে নেব? রিকের মানসিকতা এত সংকীর্ণ। এরকম একটা মানুষের সঙ্গে আমি সারাটা জীবন কেমন করে কাটাবো? অনিমেষ কাকু আর অপর্ণা আন্টির ভালোবাসার ঋণ শোধ করতে গিয়ে আমি যে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি। আর কতদিন এভাবে মুখ বুঝে ওনাদের ভালোবাসার ঋণ শোধ করে চলতে পারবো আমি জানি না, আমি সত্যি জানি না। সকাল হয়ে গেছে, ঘড়ির দিকে তাকালাম, 8টা বাজে। আমি উঠলাম, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। অনেকক্ষণ ধরে স্নান করলাম। স্নান করার সময় নিজের শরীরের উপর রিকের অত্যাচারের নিদর্শনগুলো দেখতে দেখতে নিজের অজান্তেই 2 চোখ জলে ভরে গেল। চোখের সামনে ভেসে উঠল শ্লোকের মুখটা। শরীরের কোথাও কেটে গেছে, কোথাও বা নীল হয়ে গেছে, কোথাও রিকের দাঁতের দাগ বসে গেছে। অবাক হয়ে তাকিয়ে থাকলাম নিজের দিকে। এত ধৈর্য, এত সহনশীলতাও ছিল আমার মধ্যে, কই কখনো টের পাইনি তো। স্নান করে বেরিয়ে দেখলাম রিক জেগে গেছে। আমাকে দেখে হাসি মুখে বলল, গুড মর্নিং মাই লাভ। 2 হাত বাড়িয়ে ইশারায় কাছে ডাকলো। আমি দম দেয়া পুতুলের মতো রিকের দিকে এগিয়ে গেলাম। ইচ্ছে করছে না, তবু জোর করে একটু হেসে বললাম, গুড মর্নিং। রিক লেপটা ভালো করে গায়ে টেনে নিয়ে উঠে বসল। রিক গায়ে কিছু দিয়ে শুতে পারে না, সবসময় খালি গায়ে শোয়। 2 হাত দিয়ে নিজের 2টো কান ধরে আমার দিকে তাকিয়ে বলল, সরি লাভ, আই এম এক্সট্রিমলি সরি ফর মাই লাস্ট নাইটস বিহেভিয়ার। আমি চুপ করে তাকিয়ে আছি রিকের দিকে। একটু থেমে রিক আবার বলল, ইউ নো লাভ, আই লাভ ইউ সো ভেরি মাচ। আর সেই জন্যেই আমি তোমার সম্বন্ধে একটু বেশি পজিটিভ। আর কালকের ওই ভদ্রলোককে আমার একদম ভালো লাগেনি। একটু থেমে আবার কানে হাত দিয়ে বলল, আমি সত্যি খুব লজ্জিত আমার কালকের ব্যবহারের জন্য। আই এম ট্রুলি সরি লাভ। আমার হাত ধরে আমাকে বসালো, আমার কানের কাছে মুখ নিয়ে বলল, মার্সি প্লিজ। আমি 2 চোখে জল নিয়ে রিকের দিকে তাকিয়ে আছি। রিক আমার 2 চোখের পাতায় আস্তে করে ওর ঠোঁট 2টো ছোঁয়ালো। আমার চোখের জল গড়িয়ে পড়ল 2 গাল বেয়ে। রিক ওর ঠোঁট দিয়ে আমার চোখের জল মুছিয়ে দিল। আমাকে ওর বুকে টেনে নিল, আমার কপালে, গালে, ঠোঁটে আদর করে চুমু দিল। এই প্রথম রিক আমাকে ভালোবেসে আদর করল। আমার ভালো লাগলো।
আমি রিকের বুকে মাথা রাখলাম। রিক আমাকে ওর বুকের মধ্যে জড়িয়ে ধরল। আমি আবার রিকের বুকের মধ্যে শ্লোককে খুঁজলাম। পেলাম কি? আবার আর একদিন। কেমন?